ঝিনাইদহ ৪ আসনে আমি আসলে খুব বেশি দিন সময় পাইনি গণসংযোগ করার ক্ষেত্রে। আমি ঝিনাইদহ ২-এ ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছিলাম। পরবর্তীতে দলীয় সিদ্ধান্তে আমি ঝিনাইদহ ৪-এ নির্বাচন করেছি এবং সেখানে একজন বিদ্রোহী প্রার্থী ছিলেন। তিনি ২০১৮ সালে নমিনেশন পেয়েছিলেন, যে কারণে এস্টাবলিশমেন্ট তার সাথে ছিল দীর্ঘদিন ধরে। তাদেরকে তিনি বিভ্রান্ত করেছিলেন যে ধানের শীষ মানেই কাপ্পিরিস আর বিএনপি মানেই স্বতন্ত্র, এরকম একটা বিভ্রান্তি তিনি ছড়িয়েছিলেন। প্লাস আমার বিরুদ্ধে নানান ধরনের অপবাদ, যেমন আমি বহিরাগত, নানান ধরনের অপবাদ তিনি ছড়িয়েছিলেন। এবং যেটি হয়েছে যে তিনি এক ধরনের সন্ত্রাসী রাজনীতি সেখানে কায়েম করেছিলেন, যে কারণে অনেককে ভয় দেখানো হয়েছে। বিশেষ করে যারা সনাতন ধর্মে তাদেরকে ভয় দেখানো হয়েছে, জিম্মি করে তার পক্ষে ভোট করানো, এ ধরনের ঘটনা ঘটেছে। এছাড়া যিনি জামাতের প্রার্থী ছিলেন, তিনি ব্যাপকভাবে কালো টাকা বিনিয়োগ করেছিলেন। জান্নাতের টিকিটের নামে তিনি আসলে বাড়ি বাড়ি নোট বিতরণ করেছেন। বিশেষ করে আমার মা বোনদেরকে তিনি বিভ্রান্ত করেছেন। আপনি যদি ঝিনাইদহ ৪ আসনের রাস্তাঘাট দেখেন, সেক্ষেত্রে দেখবেন যে প্রত্যেকটা জায়গায় তার ব্যানার ফেস্টুন। আমার কাছে মনে হয় যে তিনি আসলে প্রায় ৫ থেকে ৬ কোটি টাকার ব্যানার ফেস্টুন লাগিয়েছেন। এবং আমার কাছে তথ্য আছে যে এই বিদ্রোহী প্রার্থী এবং জামাতের প্রার্থী উভয়কেই একজন ব্যবসায়ী বিনিয়োগ করেছিলেন আমাকে হারানোর জন্য। জামাত থেকে জিতলেও সমস্যা নাই বা বিদ্রোহী জিতলেও সমস্যা নাই। অর্থাৎ সেখানে আমি নানান ধরনের এই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। তারপরেও মাত্র ১৫ দিনের যে প্রস্তুতি, আমি ৫৬,০০০ ভোট পেয়েছি। আমার সাথে বিএনপির কয়েকজন আমার সাথে ছিলেন, তাদের যারা সমর্থক তারাও ছিলেন। কিন্তু ওই যে জামাত এবং বিদ্রোহী প্রার্থী উভয়ই আসলে আমার বিরুদ্ধে একসাথে বলা যায় কাজ করেছে। এবং মাঝখানে একজন ব্যবসায়ী, তিনি আর্থিকভাবে তাদেরকে ব্যাপকভাবে বিনিয়োগ করেছেন। যদি আমি বলি, আমার কাছে মনে হয় যে শত শত কোটি টাকা তিনি বিনিয়োগ করেছেন শুধুমাত্র আমাকে হারানোর জন্য। এ ধরনের ঘটনা ঘটেছে। তারপরেও আমি কৃতজ্ঞতা স্বীকার করি সেই ৫৬,০০০ মানুষের প্রতি, যারা আমাকে ভোট দিয়েছেন, ধানের শীষ প্রতীককে ভোট দিয়েছেন। নানানমুখী চক্রান্ত ষড়যন্ত্রের পরেও অল্প সময় আমি এত ভোট পেয়েছি, এটা আমার কাছে এক ধরনের বিস্ময়কর। ২০২২ সাল থেকে বিএনপি এবং গণ অধিকার পরিষদ একসাথে যুগপৎ আন্দোলন করেছে এবং আমি কিন্তু সেই আগের থেকেই ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের পর থেকে কিন্তু জাতীয়তাবাদী রাজনীতির যে ইতিবাচক দিকগুলো, সেগুলো আমি সবসময় মানুষের কাছে আমি তুলে ধরার চেষ্টা করেছি। বিএনপি যেহেতু জাতীয়তাবাদের রাজনীতি করে, গণ অধিকার পরিষদও কিন্তু একই ধরনের রাজনীতি করে। এক্ষেত্রে আদর্শের খুব বেশি পার্থক্য নাই। যেহেতু নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি, তিনি এখনও পর্যন্ত বিএনপির সাথেই আছেন, জোটগতভাবে নির্বাচন করেছেন এবং জোট সরকারে তিনি থাকবেন। তো আমি গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে আমি বিএনপিতে যোগদান করেছি, ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছি। তো আমার কাছে মনে হচ্ছে, যেহেতু নুরুল হক নূর তিনি বিএনপির হয়েই নির্বাচন করেছেন এবং জোটগতভাবে থাকছেন, তো সেক্ষেত্রে আমি তো বিএনপিতে থেকে জাতীয়তাবাদের রাজনীতি করা, এটাকে আমি পজিটিভভাবে দেখছি। এবং এক্ষেত্রে নুরুল হক নূরের সাথে আমার কোনো দূরত্ব নাই। নুরুল হক নূরের সাথে আমার বলা যায় আত্মিক সম্পর্ক, এবং আমরা একসাথেই কিন্তু আন্দোলন সংগ্রাম করে আমরা আমাদের উত্থান এবং আমাদের ভিতরে খুব পজিটিভ সম্পর্ক রয়েছে। সাবেক ভিপি ও গণ অধিকারের সভাপতি নূরের বিজয় কিভাবে দেখছেন? নুরুল হক নূর এবং আমার বিজয়টা খুবই চ্যালেঞ্জিং ছিল। এর কারণটা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ওই সময়কার সভাপতি, ১/১১ সময়কার সভাপতি এবং সাধারণ সম্পাদক নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি, আমি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলাম। মানে এমন একটা ভাগ্যের বলা যায় বিষয় যে ওই সভাপতির আসন আর নুরুল হক নূরের আসন এক, এবং আমার সাধারণ সম্পাদক এবং আমি সাধারণ সম্পাদক আসন আসলে এক হয়ে গেছে। এবং দুইজনই আসলে জনাব তারেক রহমানকে চ্যালেঞ্জ করে, বিএনপিকে চ্যালেঞ্জ করে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন। নুরুল হক নূর তিনি বিজয়ী হয়েছেন, আমি বিজয়ী হতে পারিনি এবং নানানমুখী চ্যালেঞ্জ আমার ছিল। সেক্ষেত্রে আমি প্রস্তুতি নিয়েছিলাম ঝিনাইদহ ২-এ দলীয় সিদ্ধান্তে আমি ঝিনাইদহ ৪-এ আমি নির্বাচন করেছি, অল্প সময় পেয়েছি। আমি আমার নিজ এলাকায় নির্বাচন করার সুযোগ পেলে, যেখানে আমি প্রস্তুতি নিয়েছিলাম, হয়তো আমি নুরুল হক নূর যেভাবে জয়ী হয়েছেন আমিও জয়ী হতে পারতাম। কিন্তু যেহেতু আমি ৪-এ অল্প সময় পেয়েছি এবং বিশেষ করে অনেকে আসলে মানে যেটি আসলে বলা উচিত না, আমি দেখেছি যে আমাকে সহযোগিতা না করে অনেকে জামাতকেও সহযোগিতা করেছে।
যাতে জামাত জিতে। আমি সেখানকার এমপি হয়ে গেলে আজীবনের জন্য এমপি হয়ে যাব, এটি অনেকে চায়নি। এ ধরনের ধারণা অনেকের মধ্যে ছিল। তবে ওই এলাকার মানুষ আমাকে এত অল্প সময়ের মধ্যে গ্রহণ করেছে, এটি আমার কাছে অত্যন্ত পজিটিভ লেগেছে। এবং দেখেন, যেহেতু বিএনপি ক্ষমতায় গেছে, সেহেতু ওই এলাকার উন্নয়ন কিন্তু আমার হাত ধরেই হবে। যত আপনার বাজেট বলেন, উন্নয়ন পরিকল্পনা বলেন, স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দিরের যে উন্নয়ন, সেগুলো বা রাস্তাঘাটের যে উন্নয়নগুলো, সেগুলো তো আমাকেই করতে হবে। কারণ বিএনপির ওই এলাকার বৈধ নমিনি আমি যেহেতু নির্বাচন করেছি এবং আমার জাতীয় পর্যায়ে ইমেজ রয়েছে, পরিচয় রয়েছে, আমি অনেকের সাথে ব্যক্তিগত সম্পর্কও আছে। এবং বিএনপি যে আপনার মন্ত্রী পরিষদ গঠিত হবে, যারাই হবে না কেন, সবাই তো আমার মানে বলা যায় যে পরিচিত। তাদের কাছ থেকেও কিন্তু আমি অনেক কাজ এলাকার জন্য নিতে পারবো। তো আমার কাছে মনে হয় যারা এই ধরনের ধ্যান ধারণা লালন করে যে রাশেদ খান একবার এমপি হয়ে গেলে সারা জীবনের জন্য এমপি, এবং এই ধ্যান ধারণার জায়গা থেকে যারা জামাতকে সহযোগিতা করেছে, তারা আসলে দলের সাথে বেইমানি, মুনাফিকি করেছে। এবং ওই যে বিদ্রোহী প্রার্থী, দেখেন, বিদ্রোহী প্রার্থী মনে করেছিল আমি জিতব। আজকে তিনি জিততে পারেননি, যে কারণে যে কার্যালয় তিনি দখল করে রেখেছিলেন, সেই কার্যালয় থেকেও কিন্তু মালিক পক্ষ তাকে বের করে দিয়েছে। তাকে কিন্তু এক ধরনের বলা যায় যে সামাজিকভাবে তাকে বয়কট করা শুরু করেছে। যারা মনে করেছিল হয়তো এমপি হয়ে যাবে, এমপি যেহেতু হইতে পারে নাই, সামাজিকভাবে তিনি বয়কটের শিকার হচ্ছেন। আমি হয়তো এমপি হইতে পারি নাই, মানুষ কিন্তু আমার প্রতি আরও মানুষের আকর্ষণ বা ভালোবাসার জায়গাটা বাড়তেছে। কারণ দেখছে বিএনপি সরকারে গেছে, এই এলাকার উন্নয়ন তো রাশেদ খানের হাত ধরেই হবে। সেক্ষেত্রে মানুষ কিন্তু, আমি নির্বাচনে জয়ী হতে না পারলেও মানুষ এখন আমার দিকে ধাবিত হচ্ছে।